ফাইনালি টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলের 2025 থেকে 27 যে সাইকেলটা শুরু হলো, প্রথম ম্যাচটা ড্র দিয়ে শুরু হলো এবং পরবর্তীতে আরও একটা টেস্ট রয়েছে। বাট এই টেস্ট থেকে আলটিমেটলি সিরিজ র্যাপ আপ করা যাবে আরেকটা টেস্ট শেষ হলে, কিন্তু এই টেস্ট থেকে প্রাপ্তি অপ্রাপ্তি কি দেখেন? আর প্রাপ্তির কথা যদি আপনি বলেন, প্রাপ্তির বিষয়টাই অনেক বেশি। শেষ বেলায় এসে এই মিসক্যালকুলেশন বা জয়ের জন্য না ছোটা নিয়ে হয়তো আমরা কথা বলছি, তবে আপনি যদি সাম আপ করতে যান, র্যাপ আপ টানেন, এই টেস্টে এটা না আমি একটু আগে দেখছিলাম যখন ওই যে ক্রিকেট শো ক্রিয়েটর্স কমেন্টস পড়ছিলাম, সেখানে দেখছিলাম যে অনেকেই কিন্তু আসলে এটাকে পজিটিভলি নিয়েছে, কারণ বাংলাদেশ যে অ্যাপ্রোচে ব্যাটিং করেছে, ইভেন আমরা একাধিক সেঞ্চুরি পেয়েছি মানে, এবং তাদের ব্যাটিং অ্যাপ্রোচ, ড্র সবকিছু মিলিয়ে দে আর হ্যাপি এনাফ। বাংলাদেশের ক্রিকেট ভক্তরা যথেষ্ট হ্যাপি, নর্মালি যত আসলে গালিগালাজ আসে সেই তুলনায় হ্যাপি না। অবশ্যই এখানে প্রাপ্তির মানে খাতাটা অনেক বেশি ভরা। আপনি শেষ বিকেলে গিয়ে হয়তো জয়ের জন্য কেন ছুটেননি এই আলোচনা আমরা করছি, এটা একটা অভ্যাসেরও ব্যাপার। বাংলাদেশ যেহেতু এই ধরনের সিচুয়েশনে সবসময় থাকে না, সে কারণেই হয়তো এই অভ্যাসটা কম থাকার কারণেই হয়তো ওই রিস্কটা বাংলাদেশ নিতে পারেনি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। বা বাংলাদেশ হয়তো এখন ওই বড় দল হয়ে ওঠেনি, দ্যাটস ট্রু অলসো। আপনি বিদেশের মাটি থেকে এই ধরনের সিচুয়েশনে খুব বেশি সময় পড়বেন না, এবং এই সিচুয়েশনে যে আপনি যেতে পেরেছেন সেটা ক্রেডিটটা তো আসলে বাংলাদেশের ক্রিকেটারদেরকেই দিতে হবে। শুরুতে যদি মুশফিকের কথা বলেন, 13 টেস্ট ধরে তার কোনো হাফ সেঞ্চুরি ছিল না, আউটস্ট্যান্ডিং একটা নক খেলেছেন, 163 রান করেছেন, এবং যে ধরনের ইন্টেন্ট নিয়ে ব্যাটিং করেছেন, ইনিংসের শুরুতে আমরা দেখেছি স্লক সুইপ তিনি কম খেলেছেন, পরে যখন সেট হয়ে গেছেন হাত খুলেছেন। শান্তর কথাও আলাদা করে বলতে হয়, প্রথম ইনিংসে তাদের দুজনের যে পার্টনারশিপটা 250 পেরোনো, সেই পার্টনারশিপটা কিন্তু ভিত্তি এনে দিচ্ছে বাংলাদেশকে যে এই ম্যাচে বাংলাদেশ হারছে না। তো এই দুজনকে ফার্স্ট ইনিংসের জন্য ক্রেডিটটা দিতে হবে। তবে আমার কাছে পার্সোনালি মনে হয়েছে যে ফার্স্ট ইনিংসে বাংলাদেশ একটু বেটার বোলিং করতে পারতো কিনা। নাঈম হাসান, যিনি দেশের মাটিতেও সবসময় খেলার সুযোগ পান না, যখন 4 জন স্পিনার প্রয়োজন পড়ে তখন তাকে ডেকে আনা হয়। সাকিব, তাইজুল এবং মিরাজ দেখা যায় 3 জন স্পিনার থাকলে খেলেন। সাকিব চলে যাওয়ার পর 3 জন স্পিনার প্রয়োজন পড়লে তাইজুল এবং মিরাজের পরে তিনি তৃতীয় স্পিনার হিসেবে খেলেন। মিরাজ যেহেতু ছিলেন না, সাকিব নাই, সে কারণেই নাইমকে সেকেন্ড স্পিনার হিসেবে এই ম্যাচ খেলতে হয়েছে। এই ধরনের সিচুয়েশনে তিনি খুব একটা অভ্যস্ত নন। বিদেশের মাটিতে প্রথম ম্যাচ, সেখানে তিনি 5 পেয়েছেন। হ্যাঁ, 44 ওভার বল তাকে করতে হয়েছে, 121 রান দিয়েছেন। ইকোনমিটা খেয়াল করতে হবে যে ইকোনমিটা কিন্তু তার 3-এর কম। তো সব মিলিয়ে দেখা গেছে যে এই জায়গায় বাংলাদেশ হয়তো একটু বেটার করতে পারতো। তাইজুল সেকেন্ড ইনিংসে ভালো করেছেন, ফার্স্ট ইনিংসে যদি একটু ভালো করতে পারতেন হয়তো বাংলাদেশের লিডটা একটু বেশি হতে পারতো, সেটা বাংলাদেশকে আরেকটা সুবিধাজনক পজিশনে হয়তো এনে দিতে পারতো। আর অপ্রাপ্তির কথা যদি বলা হয়, বাংলাদেশের ইনিংস থেকে অপ্রাপ্তি তো অলরেডি শুরু থেকে আমরা সেটাই বলছিলাম যে রেজাল্টটা আসলে আসলো না, বাট রেজাল্ট আসা উচিত ছিল এই টেস্টের। এছাড়া বাড়তি অন্য কোনো অপ্রাপ্তি কি দেখেন? অপ্রাপ্তি একটা আছে, সেটা হচ্ছে আপনি যদি ওভারঅল চিন্তা করেন, আমি অপ্রাপ্তির নামটায় পরে আসছি। সাদমান ভালো একটা ইনিংস খেলেছেন সেকেন্ড ইনিংসে, লিটন ফার্স্ট ইনিংসে সেঞ্চুরি মিস করেছেন, মুশফিক 2 ইনিংসেই রান পেয়েছেন, শান্ত 2 ইনিংসেই রান পেয়েছেন, হ্যাঁ, হাসান মাহমুদ প্রথম ইনিংসে উইকেট পেয়েছেন, তাইজুল সেকেন্ড ইনিংসে ভালো বোলিং করেছে, যেটা তিনি হরহামেশাই করেন। অপ্রাপ্তির সবচেয়ে বড় বিষয় হচ্ছে টপ অর্ডার, ওপেনিং এবং শুরুর 2-3টা উইকেট। ব্যাক টু ব্যাক 2 ইনিংসেই এনামুল হক বিজয় ফ্লপ করেছেন, যেটা নিয়ে বাংলাদেশের সবচেয়ে বড় দুশ্চিন্তা ছিল। ওই জায়গায় আমরা জাকিরকে, জয়কে সুযোগ দিয়েছি, আমরা এ দলের হয়েও অনেককে ওই জায়গায় সুযোগ দিয়েছি। বিজয়, নাইম শেখ তারা খেলেছেন। শেষমেশ বিজয় জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজের পরে এই টেস্টটাতেও কিন্তু আসলে পারফর্ম করতে পারেনি, এবং যেভাবে ফ্ল্যাট উইকেটের 2টা ইনিংসে তিনি আউট হয়েছেন, তো ওই জায়গাটায় বাংলাদেশের প্রশ্ন ছিল, সেই প্রশ্নটা আরো বড় হয়েছে। নর্মালি মানে ওই যে অপ্রাপ্তির এক কথা যদি বলতে আসলে মানে বিজয়ের ব্যাপারটা, তো এইটা আসলে কেমন ভাবে দেখেন নাবিল কাইসা? কারণ বিজয়কে যখন দলে নেওয়া হয় প্রচুর কথা হয়, ট্রল হয়, মানে পক্ষ বিপক্ষ হয়ে যায়। যে অনেকে বলছিলেন যে আচ্ছা এনসিএল এ ভালো করলেন, ডিপিএল এ ভালো করলেন, মানে ওয়ানডে ফরম্যাটে ভালো করলেন, তারপরে তাকে কি টেস্টে নেওয়া হলো কিনা, অথচ এর আগে কিন্তু তার ফার্স্ট ক্লাসে সেখানে আমরা দেখেছি ভালো পারফরমেন্স ছিল, সবকিছু মিলিয়ে তাকে নেওয়া হলো। প্রথম ইনিংসে যখন তিনি আসলে 10 বলে 0 রান করলেন, দ্বিতীয় ইনিংসে মনে হচ্ছিল যাক দ্বিতীয় ইনিংসে অন্তত একটা সুযোগ রয়েছে, সেখান থেকে হয়তো বা ঘুরে দাঁড়াতে পারবেন, কিন্তু দ্বিতীয় ইনিংসেও এইটা বিজয়কে আলটিমেটলি মেন্টালি হয়তো বা অনেক মানে ব্রেক করে দেবে, কারণ দ্বিতীয় টেস্টে তিনি আসলে থাকছেন কিনা, থাকবেন কিনা। বিজয়কে দলে নেওয়া নিয়ে কোনো ধরনের প্রশ্ন ওঠার কোনো সুযোগ নাই, কারণ একজন ক্রিকেটার দলে কখন আসবেন, ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে। ঘরোয়া ক্রিকেটে আপনি গেল 5-6 বছরের স্ট্যাট যদি টানেন, বিজয় সবার ওপরেই থাকবেন। সেটা আপনি এনসিএল বলুন, ডিপিএল বলুন,
দুটা ফরম্যাটেই ঘরোয়া ক্রিকেটে তিনি আউটস্ট্যান্ডিং পারফর্ম করেন, সেটা টপ পজিশনে বলুন বা 3 নম্বরে বলুন, যেখানেই ব্যাটিং করুন না কেন, এবং টপ রান গেটারদের একজন তিনি থাকেনি। তার মানে হচ্ছে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করাটাই যদি জাতীয় দলে সুযোগ পাওয়ার মাপকাঠির নিক্তি হয়, সেখানে তিনি পাস মার্ক না লেটার মার্কস পেয়েই সবসময় জাতীয় দলে আসেন। এখন জাতীয় দলে আসলে ইন্টারন্যাশনাল ক্রিকেট এবং ঘরোয়া ক্রিকেটের যে পার্থক্য সেটা কতটা, সেটা ওই বিজয়ের ব্যাটিংয়ের মাধ্যমেই আমরা পরিষ্কার টের পাই। এখন এটা কি বিজয়ের মনস্তাত্ত্বিক কোনো বিষয় কিনা, এটা নিয়ে তাকে হয়তো ভাবতে হবে। ব্যাটে তার রান আছে, ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসলেই তিনি কিন্তু রান থেকে হারিয়ে যান, এবং এটা সবার ক্ষেত্রেই হচ্ছে তা না। বিজয়ের ক্ষেত্রে বারে বারে এই জিনিসটা হচ্ছে, তাকেই সেটা সমাধান আসলে খুঁজে বের করতে হবে। আর আলটিমেটলি তার আর কোনো সমাধান আপনি দেখেন কিনা, যদি এই সিরিজটাতে আলটিমেটলি সেকেন্ড টেস্টে যদি তিনি ফ্লপ করেন, ইন ফিউচার জাতীয় দলে আবার কামব্যাক করার কোনো সুযোগ মানে বিজয়ের হাতে থাকবে কিনা? ধরুন আপনি 700 রান করেছিলেন ঘরোয়া ক্রিকেটে 4 দিনের ম্যাচগুলোতে, টপ রান গেটারদের মধ্যে দ্বিতীয় ছিলেন, এবং ডিপিএলও তার টপ রান গেটারদের তালিকায় তিনি সবার ওপরে ছিলেন। তাকে টেস্টে ডাক পড়ার পরে অনেকে বলছিলেন যে তাকে কি ডিপিএল এর পারফরমেন্সের কারণে দল নেওয়া হচ্ছে কিনা। না, তিনি সাদা পোশাকে ভালো করেছেন, লাল বলে, সে কারণে তাকে টেস্টে নেওয়া হচ্ছে। জিম্বাবুয়ের বিপক্ষে তিনি টেস্ট খেলেছেন, সেখানে রান করতে পারেননি। নিউজিল্যান্ডের বিপক্ষে তাকে 2টা টেস্টেই 4টা ইনিংসে তিনি রান করতে পারেননি, এখানেও রান করতে পারেননি। এবং মাঝখানে ওই ঘরোয়া ক্রিকেটের পর থেকে ইন্টারন্যাশনাল অ্যারেনাতে তিনি যে ম্যাচগুলো খেলেছেন কোনোটাতেই আসলে রান করতে পারেননি। রান তিনি করতে পারেন না তা না, এটা এমন হতে পারে যে 1 বছর হয়েছে, ঘরোয়া ক্রিকেটে 4-5 বছর ধরে রান করছেন, এর মাঝে তিনি 2-3 বার দলের সুযোগ পেয়েছেন। একবার সুযোগ পেয়েছেন তা না, 2-3 বার সুযোগ পেয়েছেন, এবং প্রতিবারই তার সুযোগ পাওয়া নিয়ে আমি পার্সোনালি কোনো প্রশ্ন করতে পারবো না, কারণ তিনি পারফর্ম করেই সুযোগ পান। কিন্তু ইন্টারন্যাশনাল ক্রিকেটে আসলে সেটা ধরে রাখতে পারেন না। হ্যাঁ, ইন্টারন্যাশনাল ক্রিকেট থেকে ঘরোয়া ক্রিকেটের পার্থক্য আছে, সেটা তো সব ক্রিকেটারের জন্যই প্রযোজ্য, সেটা তো শুধু বিজয়ের জন্য প্রযোজ্য তা না। তারপর আসলে কেন তিনি রান করতে পারছেন না, এটা নিয়ে তাকেই আসলে কাজ করতে হবে। এবং আমার কাছে পার্সোনালি মনে হয় হয়তো মাইন্ড সেট আপের একটা বিষয় আছে, কারণ স্কিলে তো তার কোনো ঘাটতি আছে বলে আমার মনে হয় না। স্কিল না থাকলে তো তিনি সব জায়গায় এভাবে পারফর্ম করতে পারতেন না। মাইন্ড সেট আপের কোনো বিষয় হয়তো থাকতে পারে, সেটা নিয়ে হয়তো তিনি কাজ করবেন। দেখা যাক, আসলে সেটা নিয়ে তাকে আসলে আলটিমেটলি কাজ করতে হবে, নইলে সামনের যে টেস্টটা রয়েছে সেখানে হয়তো বা শেষ সুযোগটা দেখা যেতে পারে যে বিজয় আসলে তবে আমি এখনো চাই যে আরেকটা টেস্ট বিজয়কে খেলানো হোক, আরো 2টা ইনিংস তিনি পান। কারণ ঘরোয়া ক্রিকেটে একজন ক্রিকেটার যখন লম্বা সময় পারফর্ম করে জাতীয় দলে আসেন, তাকে যথেষ্ট সুযোগ দেওয়া উচিত। আপনি 2টা 4টা বা 6টা ইনিংসের পরই তাকে ছুড়ে ফেলতে পারেন না, তাকে আরেকটা সুযোগ দেওয়া উচিত। পরের টেস্টে তাকে আরো 2টা ইনিংস দেখা উচিত, এরপরে গিয়ে আসলে একটা ডিসিশন নেওয়া উচিত। এবং এই টেস্ট সিরিজের আগে কিন্তু বাংলাদেশ 2জন ওপেনার নিয়েই গেছে, এবং যদি মিরাজ ফিট থাকতেন বিজয় কি সুযোগ পেতেন কিনা সেই প্রশ্নটাও ছিল, যে শান্ত হয়তো ওপেন করবেন, জাকির লিটন একসাথেই খেলবেন, তো দেখা যাক কি হয়। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.